আসসালামু আলাইকুম। ফাইনালি আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষের ম্যাচটার জন্য অলরেডি দুইটা ট্রেনিং সেশন কমপ্লিট করে ফেলেছে। যে ট্রেনিং সেশন গুলার শেষে আর্জেন্টিনা ভিত্তিক সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস আমাদেরকে জানিয়ে দিয়েছে, কিছুটা ইঙ্গিত দিয়েছে যে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের একাদশটা কেমন হইতে পারে, কোন 11 জন নিয়ে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষের ম্যাচটাতে খেলবে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। শুরুতে আপনাদের আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলার ম্যাচ টাইমিংটা জানিয়ে দেয়। আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলা আগামী শুক্রবার বাংলাদেশ টাইম অনুযায়ী ভোর 5টা 30 খেলতে নামবে। আর এই ম্যাচটার জন্য অলরেডি আর্জেন্টিনা দুইটা ট্রেনিং সেশন কমপ্লিট করে ফেলেছে। এখন আর্জেন্টিনা যে ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছে, ওই ট্রেনিং সেশনের যে ফরমেশনটা ছিল সেটা হচ্ছে 4-4-2, যেটা আর্জেন্টিনার ভিত্তিক সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস আমাদেরকে ইঙ্গিত দিয়ে রেখেছেন। এখন আমরা যদি টিওয়াইসি স্পোর্টস এর তথ্য অনুসারে আর্জেন্টিনার স্কোয়াডের কথা বলি, তাহলে আর্জেন্টিনার ভিত্তিক সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ থাকবে। এটা আপনারা সবাই জানেন, আমরাও জানি। আর্জেন্টিনার গোলবারের ভরসা এমিলিয়ানো মার্টিনেজ স্টার্টিং 11-এ আসবে, তাতে কোনো সন্দেহ নেই। রাইট ব্যাক হিসেবে এই জায়গায় তারা নাহুয়েল মলিনাকে রেখেছে। নাহুয়েল মলিনার সাবস্টিটিউট হিসেবে গঞ্জালো মন্টিয়েলকে রেখেছে। আমরা যদি এখন সেন্টার ব্যাকের দিকে আসি, তাহলে এই জায়গায় ক্রিস্টিয়ান রোমেরোকে স্টার্টিং 11-এ নিয়ে এসেছে। আর তার যে পার্টনার এই জায়গায় নিকোলাস ওথামেন্ডি হবে নাকি লিওনার্দো বালের্দি হবে, সেটা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। এখন সংশয়টা কেন রয়েছে? সংশয়টা রয়েছে এই কারণে যে গত যে ট্রেনিং সেশনটা ছিল, ওই ট্রেনিং সেশনে নিকোলাস ওথামেন্ডি তিনি মাঠে আসে নাই, জিমে ছিলেন বাট মাঠে আসে নাই, যার কারণে এই জায়গাটাতে কিছুটা সন্দেহ তৈরি হয়েছে তাকে নিয়ে। বাট তারপরেও টিওয়াইসি স্পোর্টস বলতেছে যে নিকোলাস ওথামেন্ডি হবে ক্রিস্টিয়ান রোমেরোর পার্টনার। আমরা যদি লেফট ব্যাকের কথা বলি, তাহলে এই জায়গাটাতে নিকোলাস তাগলিয়াফিকোকে তারা সিলেক্ট করেছে। অবশ্যই নিকোলাস তাগলিয়াফিকোই থাকবে লেফট ব্যাকে। তার যে সাবস্টিটিউট রয়েছে আরো দুইটা প্লেয়ার, একজন হচ্ছে মার্কুস আকুনিয়া, একজন হচ্ছে জুলিও সোলার। তো মার্কুস আকুনিয়া হয়তোবা সম্ভবত ড্রপ হইতে পারে, কারণ সাম্প্রতিক পারফরমেন্সটা তার তেমন একটা ভালো না। হ্যাঁ, রিভার প্লেটের হয়ে ভালো করতেছে, যখন ইউরোপে ছিলেন আহামরি ভালো ছিল না। জুলিও সোলারকে হয়তোবা তার সাবস্টিটিউট অর্থাৎ নিকোলাস তাগলিয়াফিকোর সাবস্টিটিউট হিসেবে রাখতে পারে। এবার আসি আমরা মিডফিল্ডের দিকে। মিডফিল্ডে কিন্তু এই জায়গায় বিরাট একটা সমস্যা এই মুহূর্তে আর্জেন্টিনার ক্রিয়েট হয়ে গেছে, কারণ আপনারা সবাই জানেন যে এনজো ফার্নান্দেজ কার্ড জনিত সমস্যার কারণে আর্জেন্টিনার জাতীয় দল থেকে ছিটকে গেছে। তিনি আর্জেন্টিনার ভরসার একটা প্রতীক ছিলেন মিডফিল্ডে। তবে আরো একটা মিডফিল্ডার যে প্রতীক অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, তিনি এখনো আর্জেন্টিনার দলের সঙ্গে যোগ দেয়নি, কারণ তার একটা হ্যামস্ট্রিকের হালকা একটু ইনজুরি আছে, যেটা আমরা সর্বশেষ আপডেট অনুযায়ী টিওয়াইসি স্পোর্টস এর কাছ থেকে জানতে পারলাম। তিনি এখনো পর্যন্ত ওই চোটের কারণে আর্জেন্টিনার ট্রেনিং গ্রাউন্ডে আসেনি। সেই অনুযায়ী হয়তোবা এই জায়গাটাতে তিনি ড্রপ হইতে পারে, তার পরিবর্তে এই জায়গাটাতে লিয়ান্দ্রো পারাদেস আসতে পারে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে। তবে টিওয়াইসি স্পোর্টস বলেছে যে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার থাকলেও থাকতে পারে, কারণ তিনি সর্বশেষ ইনজুরি নিয়েও লিভারপুলের হয়ে মাঠে নেমেছিলেন। ওইখানে সম্ভবত 61 মিনিট না 71 মিনিট মাঠে ছিলেন। সো সেই অনুযায়ী এখন টিওয়াইসি স্পোর্টস বলতেছে হয়তো লিয়ান্দ্রো পারাদেস, নয়তো এই জায়গাটাতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার থাকবে। রাইট মিডফিল্ডার হিসেবে রদ্রিগো ডি পল থাকবে। আর্জেন্টিনার মিডফিল্ডার এই মুহূর্তে যাকে পাওয়ার হর্স ইঞ্জিন বলা হয়, সেটা হচ্ছে রদ্রিগো ডি পল। সো তিনি থাকতেছেন। এখন আমরা যদি সেন্টার মিডফিল্ডারের কথা বলি, তাহলে এই জায়গাটাতে কে খেলবে? এই জায়গাটাতে হয়তোবা জিওভানি লো সেলসো কিংবা এজিকিউল পালাসিউস, এই দুইটা প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার এই পজিশনটাতে আসতে চলেছে। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে জিওভানি লো সেলসো খেলতে পারে। আমরা যদি লেফট মিডফিল্ডারের কথা বলি, তাহলে এই জায়গাটাতে থিয়াগো আলমাদাকে বিবেচনা করতেছে লিওনেল স্কালোনি। তিনি একজন লেফট মিডফিল্ডার এবং একজন হালকা একটু অ্যাটাকিং মিডফিল্ডারের মতো খেলবে। আমরা যদি এখন ফাইনাল থার্ডের কথা বলি, তাহলে ফাইনাল থার্ডের হাফ স্পেসে এখন ফরমেশন অনুযায়ী লিওনেল মেসিকে আপনারা সেন্টার ফরওয়ার্ড হিসেবে দেখতে পারবেন। তার পাশাপাশি আপনারা জুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজ, এই দুইজনের মধ্যে একজনকে কিন্তু দেখতে পারবেন। এই জায়গাটাতে এখনো শিওর দিয়ে টিওয়াইসি স্পোর্টস বলে নাই যে লিওনেল মেসির সতীর্থ সঙ্গীটা কে হবে। এই জায়গায় জুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ। সো আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার স্কোয়াডে হয়তোবা আর্জেন্টিনার স্টার্টিং 11-এ হয়তোবা জুলিয়ান আলভারেজই আসতে চলেছে। সো এখন আমরা আসি লিওনেল মেসির দিকে। দেখুন, লিওনেল মেসিকে কিন্তু আমরা একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে স্টার্টিং 11-এ দেখবো, কিন্তু তিনি যখন ম্যাচটা শুরু হবে তিনি একটু হাফ স্পেসে চলে আসবেন। ওই লেফট সাইডের হাফ স্পেসটাতে কিন্তু তিনি খেলবেন। ওইখান থেকে তিনি প্লে মেকিং করবেন, ওইখান থেকে 1-to-1 খেলবেন, একের পর এক পাস জেনারেট করবেন, থ্রো পাস, কি পাস, লফটেড পাস, এমন ধরনের পাস জেনারেট করবেন আর সুযোগ পেলে গোল করবেন। সো এটা হচ্ছে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের
স্টার্টিং 11টা। এখন আমরা যদি আরো একবার একাদশটা দেখি তাহলে দেখতে পারবো যে গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাকে নাহুয়েল মলিনা, দুই সেন্টার ব্যাকে নিকোলাস ওথামেন্ডি এবং ক্রিস্টিয়ান রোমেরো, লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকো, রাইট মিডফিল্ডার হিসেবে রদ্রিগো ডিপল, সেন্টার মিডফিল্ডার হিসেবে লিয়ান্দ্রো পারাদেস এবং জিওভানি লো সেলসো, লেফট মিডফিল্ডে থিয়াগো আলমাদা, ফাইনাল থার্ডে লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেস। এটা হচ্ছে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের স্টার্টিং 11। আর এই স্টার্টিং 11 সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।